आकाशवाणी खबर पढ़ছি चंचल भट्टाचार्य। प्रथमे विशेष विशेष खबर। तेलेंगानाয় बीआरएस 17টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কংগ্রেস গতকাল ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। বিচ্ছিন্নতাবাদী নেতা শাবির আহমেদ শাহের কন্যা শামা শাবির শাহ এবং হুরিয়াতের প্রয়াত নেতা সৈয়দ আলী শাহ গিলানির নাতনি রুয়া শাহ বিচ্ছিন্নতাবাদী ভাবধারা থেকে নিজেদের দূরে সরিয়ে রাখার ব্যাপারে কাশ্মীরের স্থানীয় সংবাদপত্রে একই বয়ানের দুটি বিবৃতি প্রকাশ করেছেন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় যুদ্ধবিরতির ডাক দিয়েছে। ওই বিবৃতিতে হামাসের হাতে পণবন্দীদের মুক্তি না দিয়ে আন্তর্জাতিক চাপকে কাজে লাগিয়ে যুদ্ধবিরতি চালু করার হামাসের প্রয়াসের কথা উল্লেখ করা হয়েছে। সন্ত্রাসবাদে লাগাতার মদত দেওয়ার অভিযোগে ভারত পাকিস্তানের কঠোর সমালোচনা করেছে। পাকিস্তানের নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি পিএনএস সিদ্দিকিতে বালুচিস্তান লিবারেশন আর্মির মাজিদ ব্রিগেড হামলা চালিয়েছে। আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। আসছে বিস্তারিত খবরে। তেলেঙ্গানায় ভারত রাষ্ট্র সমিতি বিআরএস 17টি লোকসভা আসনের সবকটিতেই প্রার্থীদের নাম ঘোষণা করেছে। হায়দ্রাবাদ আসনের প্রার্থী হচ্ছেন গদ্দাম শ্রীনিবাস যাদব। উল্লেখ্য 2019-এ বিআরএস এর 9টি লোকসভা আসনে জয়লাভ করে সম্প্রতি দলের 5 জন সাংসদ অন্য দলে যোগ দেন। কংগ্রেস তাদের ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। 5 জনের এই তালিকায় 4 জন রাজস্থানের এবং 1 জন তামিলনাড়ুর। প্রহ্লাদ গুঞ্জাল রাজস্থানের কোটা, রামচন্দ্র চৌধুরী আজমের, সুদর্শন রাওয়াত রাজা সামন্ত আসন থেকে এবং ডক্টর দামোদর গুজ্জার ভিলওয়াড়া আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। তামিলনাড়ুর তিরুনেলভেলি আসন থেকে প্রার্থী হচ্ছেন আইনজীবী রবার্ট ব্রুস। বিহারে প্রথম দফার ভোটের জন্য মনোনয়নপত্র দাখিলের কাজ চলছে। এই পর্যায়ে গয়া, নওয়াদা, ঔরঙ্গাবাদ ও জামুই আসনে ভোট নেওয়া হবে 19 এপ্রিল। 28 মার্চ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। মোট 9 জন গতকাল প্রার্থীপদ দাখিল করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হলেন ঔরঙ্গাবাদের বিজেপি প্রার্থী সুশীল কুমার সিং এবং নওদার আরজেডি প্রার্থী সর্বান্ত কুমার কুশওয়া। তামিলনাড়ুতে নিউ জাস্টিস পার্টির এসি ষণ্মুগম গতকাল ভেলোর লোকসভা আসনে এনডিএ প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন। বিজেপি মাসের গোড়াতেই এনজেপি, এএমএমকে এবং আম্বুমানি রামদাসের নেতৃত্বাধীন পিএমকের সঙ্গে আসন ভাগাভাগির কথা ঘোষণা করে। মণিপুরে আউটার সংসদীয় কেন্দ্রে নাগা পিপলস ফ্রন্টের প্রার্থী কে টিমোথি জিমিক এবং ইনার সংসদীয় আসনে আর কে সমরেন্দ্র প্রার্থীপদ দাখিল করেছেন। এ পর্যন্ত এই দুজনই মনোনয়ন পেশ করেছেন। আগামী 19 এপ্রিল নাগাল্যান্ডের একটিমাত্র লোকসভা আসনে হতে চলা নির্বাচনের জন্য পিপলস ডেমোক্রেটিক অ্যালায়েন্স পিডিএ জোট নির্বাচনী প্রচার শুরু করেছে। পিডিএ জোটে রয়েছে ন্যাশনালিস্ট ডেমোক্রেটিক প্রোগ্রেসিভ পার্টি, এনডিপিপি, বিজেপি, ন্যাশনালিস্ট কংগ্রেস পার্টি, এনসিপি, জনতা দল ইউ, আরপিআই আটভালে, এলজেপি রামবিলাস, ন্যাশনালিস্ট পিপলস পার্টি এনপিপি এবং নাগা পিপলস ফ্রন্ট এনপিএফ ও নির্দলরা। পিডিএ ডক্টর চুম্বেন ম্যারিকে তাদের জোট প্রার্থী হিসেবে মনোনীত করেছে। শ্রী ম্যারি প্রাক্তন মন্ত্রী ও বর্তমান মুখ্যমন্ত্রীর প্রধান পরামর্শদাতা। মুখ্যমন্ত্রী নেউফিওরিও বলেছেন, নাগা মানুষদের স্বার্থে চুম্বেন ম্যারিকে রাজ্যের সব রাজনৈতিক দলের 60 জন বিধায়কের সকলেই সমর্থন করবে। এদিকে নাগাল্যান্ড ন্যাশনাল কংগ্রেস পার্টি এনপিসিসির এস সুপারমেন জামিরকে কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনীত করেছে। ত্রিপুরায় 2টি লোকসভা আসন ও রামনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের ভোট গ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য রাজ্যের নির্বাচন দপ্তর সব ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। ইতিমধ্যে 70 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী রাজ্যে পৌঁছে গেছে। আরও 30 কোম্পানি কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী খুব শীঘ্রই ত্রিপুরায় পৌঁছে যাবে বলে রাজ্য পুলিশের সদর দপ্তর সূত্রে জানানো হয়েছে। সীমান্তে বিএসএফ এর নজরদারি বাড়ানো হয়েছে। ত্রিপুরায় 2টি লোকসভা আসনের মধ্যে পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে ভোট গ্রহণ 19 এপ্রিল। এই সঙ্গে রামনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনের ভোট গ্রহণ করা হবে। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামীকাল 27 মার্চ। ইতিমধ্যেই পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রতিদ্বন্দ্বিতার জন্য 3 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। রামনগর বিধানসভা কেন্দ্র উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার জন্য এখনো পর্যন্ত 1 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। পশ্চিম ত্রিপুরা আসনে ভোট কর্মীদের দ্বিতীয় দফায় প্রশিক্ষণ আজ। বিচ্ছিন্নতাবাদী নেতা শাবির আহমেদ শাহের কন্যা শামা শাবির শাহ এবং হুরিয়াতের প্রয়াত নেতা সৈয়দ আলী শাহ গিলানির নাতনি রুয়া শাহ বিচ্ছিন্নতাবাদী ভাবধারা থেকে নিজেদেরকে দূরে সরিয়ে রাখার ব্যাপারে কাশ্মীরের স্থানীয় সংবাদপত্রে একই বয়ানের দুটি বিবৃতি প্রকাশ করেছেন। গত সপ্তাহে প্রকাশিত বিবৃতিতে এই দুজন জানিয়েছেন, তারা দেশের প্রতি দায়বদ্ধ নাগরিক এবং দেশের সার্বভৌমত্ব ক্ষুণ্ণ করে এ ধরনের কোনো সংগঠনের সঙ্গে তারা যুক্ত নন। রুয়া জানান, তাঁর দাদু সৈয়দ আলী শাহ গিলানির
চালিত হুরিয়াত কনফারেন্সের সঙ্গে তিনি কোনোভাবেই জড়িত নন। ওই সংগঠনের মতদর্শের প্রতি তার কোনো ভাবাবেগ কাজ করে না। উল্লেখ্য, গত বছর সন্ত্রাসবাদে অর্থ জোগানোর মামলায় জেলবন্দি অবস্থায় তার বাবা গিলানির জামাই আলতাফ আহমেদ শাহর মৃত্যু হয়। জম্মু ডিভিশনের 10টি জেলায় পুণ্যার্থীদের স্বাস্থ্য সংক্রান্ত সার্টিফিকেট দেওয়ার কাজের সঙ্গে সঙ্গেই বার্ষিক অমরনাথ যাত্রার প্রস্তুতি শুরু হয়ে গেল। আকাশবাণীর জম্মু সংবাদদাতা জানিয়েছেন, ওই অঞ্চলের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র থেকে বাধ্যতামূলক স্বাস্থ্য সংক্রান্ত শংসাপত্র প্রদানের জন্য 112 জন চিকিৎসককে দায়িত্ব দেওয়া হয়েছে। এবছর কবে থেকে অমরনাথ যাত্রা শুরু হবে সে ব্যাপারে কোনো নির্দিষ্ট দিন স্থির হয়নি, তবে 29শে জুন পবিত্র অমরনাথ যাত্রা শুরু হতে পারে বলে মন্দির কর্তৃপক্ষের সাম্প্রতিক বৈঠকে জানানো হয়েছে। ত্রিপুরায় গত শনিবার রাতে প্রবল কালবৈশাখীর ঝড়ে ডম্বুর জলাশয়ে নিখোঁজ 4 মৎস্যজীবীর মৃতদেহ গত দুদিনে উদ্ধার করা হয়েছে। এদিকে রাজ্যের কৃষি অধিকর্তা শরদিন্দু দাস জানিয়েছেন, কালবৈশাখী ঝড়ে রাজ্যে ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী থেকে। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদ গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির ডাক দিয়েছে। এর আগে এ বিষয়ে আনা এক প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভেটো প্রয়োগ করেনি। নিরাপত্তা পরিষদ সমস্ত পণবন্দীদের অবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানায়। গত বছর অক্টোবরে ইসরায়েল ও প্যালেস্তিনীয় গোষ্ঠী হামাসের মধ্যে সংঘর্ষ শুরু হওয়ার পর এই প্রথম নিরাপত্তা পরিষদ যুদ্ধবিরতির ডাক দিল। গাজায় ইসরায়েলের আক্রমণের পর মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের মধ্যে মতবিরোধের সৃষ্টি হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কার্যালয়ে এক বিবৃতিতে নতুন এই প্রস্তাবে মার্কিন যুক্তরাষ্ট্রের ভেটো প্রয়োগ না করার এবং মতবদলের সমালোচনা করা হয়েছে। হামাসের হাতে পণবন্দীদের মুক্তি না দিয়ে আন্তর্জাতিক চাপকে কাজে লাগিয়ে যুদ্ধবিরতি চালু করার হামাসের চেষ্টার উল্লেখ করা হয়েছে ওই বিবৃতিতে। চলতি সপ্তাহে ওয়াশিংটনে ইসরায়েলের এক প্রতিনিধি দল ও মার্কিন আধিকারিকদের সঙ্গে হতে চলা বৈঠক নেতানিয়াহু বাতিল করেছেন বলে খবর। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী জানিয়েছেন, পণবন্দীদের মুক্তি না হওয়া পর্যন্ত ইসরায়েল গাজায় যুদ্ধ থামাবে না। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর সিঙ্গাপুরের প্রধানমন্ত্রী লি সিনগ্লুং এর সঙ্গে সাক্ষাৎ করেন। সোশ্যাল মিডিয়া পোস্টে ডক্টর শঙ্কর জানিয়েছেন, ভারতের সঙ্গে সম্পর্কে তার ইতিবাচক ভাবনা চিন্তা দুটি দেশের বন্ধুত্বের সম্পর্ককে আরো মজবুত করে তুলেছে। মস্কোয় গত শুক্রবার জঙ্গি হামলার প্রেক্ষিতে ফ্রান্সের সর্বোচ্চ স্তরের নিরাপত্তা সতর্কতা জারি করা হয়েছে। নিরাপত্তা ও প্রতিরক্ষা আধিকারিকদের সঙ্গে বৈঠকের পর ফ্রান্সের প্রধানমন্ত্রী গ্যাব্রিয়েল আট্টাল সোশ্যাল মিডিয়াতে এক বার্তায় জানিয়েছেন, প্যারিসে আসন্ন অলিম্পিক গেমসে নিরাপত্তা যাতে কোনোভাবেই বিঘ্নিত না হয় এ ব্যাপারে সচেষ্ট হতে হবে। সন্ত্রাসবাদের লাগাতার মদদ দেওয়ার অভিযোগে ভারত পাকিস্তানের তীব্র সমালোচনা করেছে। জম্মু কাশ্মীরের সীমান্ত পারে সন্ত্রাসবাদী কাজকর্মে লিপ্ত জঙ্গি সংগঠনগুলির বিরুদ্ধে অবিলম্বে ব্যবস্থা গ্রহণের জন্য ইসলামাবাদের কাছে দাবি জানিয়েছে ভারত। রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ জেনেভায় 148তম আন্তঃসংসদীয় ইউনিয়নের বৈঠকে যোগ দিয়ে জবাব দেওয়ার অধিকারকে কাজে লাগিয়ে একথা বলেন। তিনি বলেন, সন্ত্রাসবাদীদের লালন পালন সহায়তা দেওয়ার পাকিস্তানের ইতিহাস প্রাচীন। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের নিষিদ্ধ করা জঙ্গি সংগঠনগুলির মধ্যে অন্যতম একটি বৃহৎ গোষ্ঠী পাকিস্তান থেকেই কাজকর্ম চালাচ্ছে। পাকিস্তানের নৌবাহিনীর দ্বিতীয় বৃহত্তম বিমান ঘাঁটি PNS সিদ্দিকিতে বালুচিস্তান লিবারেশন আর্মির মাজিদ ব্রিগেড হামলা চালিয়েছে। তুরবাকি ব্রিগেডের সদস্যরা বিমান ঘাঁটিতে ঢুকে পড়ে। এই ঘটনার পর জেলা স্বাস্থ্য আধিকারিক জরুরি অবস্থা জারি করেছেন এবং সমস্ত চিকিৎসকদের অবিলম্বে কাজে যোগ দেওয়ার নির্দেশ দিয়েছেন। বালুচিস্তান প্রদেশে চীন সংস্থাগুলিকে বিনিয়োগের বিরোধিতা করে মাজিদ ব্রিগেড দাবি করে ওই অঞ্চলের প্রাকৃতিক সম্পদ চীন এবং পাকিস্তান লুট করছে। ভারত ও আফগানিস্তান 2026-এর বিশ্বকাপ ও 2027-এর AFC এশিয়া কাপকে যোগ্যতা অর্জন পর্বের ম্যাচে মুখোমুখি হবে। গুয়াহাটিতে ইন্দিরা গান্ধী স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে সন্ধ্যে 7টায়। গত বৃহস্পতিবার দুদেশের মধ্যে প্রথম পর্বের ম্যাচটি ড্র হয়েছিল। গ্রুপ এতে ভারত 3 ম্যাচে 4 পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। অন্যদিকে 4 দলের গ্রুপে শেষ স্থানে থাকা আফগানিস্তানের 3 ম্যাচে পয়েন্ট 1। এদিকে ভারত অধিনায়ক সুনীল ছেত্রী আজ দেশের জার্সিতে 150তম ম্যাচটি খেলতে নামবেন। এ পর্যন্ত সুনীল আন্তর্জাতিক ম্যাচে 93টি গোল করেছেন, যা ভারতীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ। সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে সুনীলকে ম্যাচের আগে সম্বর্ধনা দেওয়ার পরিকল্পনা করা হয়েছে। আইপিএল ক্রিকেটে আজ চেন্নাই সুপার কিংস গুজরাট টাইটান্সের মুখোমুখি হবে। চেন্নাইয়ের MA চিদম্বরম স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যে 7:30 বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে গতকাল আইপিএল ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু 4 উইকেটে পাঞ্জাব কিংসকে হারিয়ে দিয়েছে। বেঙ্গালুরু টসে জিতে পাঞ্জাবকে ব্যাট করতে পাঠায়। পাঞ্জাব 20 ওভারে 6 উইকেট হারিয়ে 176 রান তোলে। জবাবে ব্যাট করতে নেমে আরসিবি 6 উইকেট হারিয়ে 4 বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায়।
শেষে বিশেষ বিশেষ খবর আরও একবার। তেলেঙ্গানায় বিআরএস 17টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেছে। কংগ্রেস গতকাল ষষ্ঠ প্রার্থী তালিকা প্রকাশ করেছে। খবর শেষ হলো।